আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না। এর ব্যাখ্যা কি ডক্টর? তাকে এখন আর আমার পছন্দ না। সাইকোলজির মতে এর ব্যাখ্যা জানতে চাই। অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হইনি মোটে। এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায় লোক আসে আমার কাছে। আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম, বললাম, চা খাবেন নাকি কফি? কিছু খেতে চাই না। আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর। এর পার্মানেন্ট সলিউশন দরকার। আমি চা অর্ডার করলাম। বললাম, আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন। কেন ভালো লাগে না, কবে থেকে ভালো লাগে না, A to Z। লোকটি কলার ঠিক করলো, চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে। তখন তার বয়স ছিল 19। ভার্সিটি লাইফের প্রেম আমাদের। সে সময় সে প্রচন্ড সুন্দর ছিল। তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দিই। তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায়। সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো। গত 4 বছর আগে আমি তাকে পালিয়ে এনে বিয়ে করি, কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না। তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম, যা এখন একটু বেড়েছে। তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে, তাই বড়লোক ছেলে খুঁজছিল। সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত। অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসত, কেয়ার করত। ইদানিং সে সবসময় খিটখিট করে। অফিস থেকে ফিরলেই এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। আগের মতো আমার খেয়াল রাখা তো দূর, আমার কোনো কিছুই তার মনে থাকে না। তার চেহারা এখন লাবণ্যতা নেই, শরীরের গঠন ভালো নেই। আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই, যেন সে 30 বছরের কোনো দুর্বল নারী। তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না। মনে হয় সে প্রেমিকা হিসেবে ঠিক ছিল। বিয়ের 2 বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায়, আর এখন সেই আকর্ষণ নেই বললেই চলে। আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন, কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত। আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আইমান নামক লোকটিকে থামালাম। জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে কে আছেন? প্রত্যুত্তরে সে বলল, মা, বাবা আর আমার ছেলে, অনন্যা, আমি আর আমার এক বোন। তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতেই থাকেন। আমি বললাম, আপনার মাসিক আয় কত? 30,000। অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল? 14,000। আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয়? বাড়ি ভাড়া, বাজার সদাই, কারেন্ট বিল, গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয়। কিছু টাকা রাখি, তাতে আমার আর বাচ্চা আরহানের হয়ে যায়। আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে? ও যখন যেটা চায় তাই এনে দেওয়া হয়। হাত খরচ মাই দেন যখন লাগে। একমাত্র বোন বলে সে আদরে মানুষ হয়েছে। আপনার বাড়ির কাজ কে করে? অনন্যা সব সামলায়। দাদি বয়স্ক মানুষ, বোনের কলেজ প্রাইভেট আছে, তাই তার কাজ শুধু পড়াশোনা। মায়ের শরীর ভালো থাকে না, তাই সব দায়িত্ব অনন্যার হাতে। অনন্যাও সব দায়িত্ব হাসি মুখেই নিয়েছে। আপনার কি অন্য কাউকে পছন্দ? না ডক্টর, সেরকম নয়। আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ নয়, কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না। আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো, কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয়। আমি তাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তার রুক্ষতার জন্য তার সাথে আমার যত মনোমালিন্য হচ্ছে। বন্ধু বান্ধব কতজন আছে আপনার? অনেকজন। তাদের সময় দেন কিভাবে? অফিস থেকে এসে আড্ডা দিই বাইরে, নইলে ছুটির দিন ঘুরে ফিরে। ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে। আপনার স্ত্রীকে হাত খরচা কত দেন? এইবার আইমান সাহেব ইতস্তত হলেন, বললেন, ডক্টর, আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে।
আপনি আমার পরিবারকে টানছেন কেন, বন্ধুদের টানছেন কেন? আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না, কারণ ও বাইরে বের হয় না তেমন। আর টুকটাক যা লাগে আমি এনে দিই। কিন্তু আপনার এইসব জেনে আদৌ কোনো লাভ হবে? আমার সমস্যা তো অন্য কোথাও। একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয়, দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান। আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায়, তাহলে আমার কাছে কি আসতেন? নইলে আমি কি সায়েন্টিস্ট হতে পারতাম? আপনার সন্তান কেমন ধরনের, মানে শান্ত না দুষ্টু? ছেলেটা প্রচণ্ড দুষ্টু। 2 বছর বয়সী ছেলেটা সবাইকে নাজেহাল করে দেয়। আমি সারাদিন অফিসে থাকি, এইসব কথা অনন্যাই আমায় বলে। আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে যা বাড়াবাড়ি রকমের, তা বলার নয়। এটা ওটা ভাঙাভাঙি তার স্বভাব। অনন্যার পড়ালেখা? বিয়ের পর আর মা পড়তে দেননি, সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই। এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে। আমি হাসলাম একটু। আয়মান সাহেব অবাক হলেন। আমি বললাম, মিস্টার আয়মান, আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন, এটা কি আপনি জানেন? কি সব বলছেন? তার সব দায়িত্ব নিয়েছি, একটা পরিবার দিয়েছি, ভালোবেসেছি। ইদানিং ওর পরিবর্তনের জন্যই এত মনোমালিন্য। আমি আয়মান সাহেবকে বললাম, অনন্যা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজে গুজে আপনার সাথে দেখা করত। কোন কালার ড্রেস পরবে, কোন কালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতেই তার বহুত সময় লাগতো। আপনার সাথে সে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলতো, কারণ আপনি তার প্রেমিক। অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে। বাবা মায়ের আদরে মানুষ হয়েছে সে। আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো? আচ্ছা, আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে? আচ্ছা, লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে? মিস্টার আয়মান, আপনি অনন্যাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন। আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার 14,000 টাকা বেতনেও আপনার পাশে থেকেছে, আপনার হাত ধরেছে। কঠিন সময়ে সে কিন্তু আপনাকে ছাড়েনি। সেই মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে, আর আপনি তাকে রানী করে না রেখে বাড়ির ঝি হিসেবে ট্রিট করেছেন। আয়মান সাহেব বেশ চটে গেলেন। বলে, কি বলতে চান আপনি? ঘরের কাজ করলে সে ঝি হয়ে যায়? বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয়, পরিবারের মাঝেও বন্ধন। মিস্টার আয়মান, গত 2 বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা প্রসবের সময় যে পেইন, তা আপনারা বুঝবেন না। সেই সময় শরীর দুর্বলের পাশাপাশি সুইং কাটা ছেঁড়ার কষ্ট সহ্য করেছে সে। আপনি তার পাশে ছিলেন কতক্ষণ? অনন্যা আলারের ঘরের দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ, বাবা মায়ের সেবা, আপনার দাদা দাদির সেবা, বোনের সেবা, আপনার সেবা করে গেছে। এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে, সেজে গুজে বসে থাকতে? আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না, কারণ সে আপনার বোন। অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কিভাবে অনন্যা সংসার সামলাচ্ছে আল্লাহ তাআলাই জানেন। আচ্ছা, আপনি তো বলেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না। আপনি বলুন তো, আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন? রান্নার হাতে তারিফ করেছেন? তার দিকে ভালো করে তাকিয়েছেন? এটা ওটা করতে সাহায্য করেছেন? আয়মান চুপ থাকলো। বললাম, শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না। স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয়। কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন, তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে? আপনি তার চেহারায় লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করছেন, কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন? ছুটির দিন বাচ্চাকে নিচে রেখে কখনো বলেছেন, অনন্যা ঘুমাও, না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়ছে তোমার? যেই মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে, সেই মেয়েটা রাত দিন খেটে খাচ্ছে, অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন?
আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না, মাথায় আঁচড়ানোর সময় পায় না, রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে। এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে? আইমান চুপ রইলেন। খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে। আমি ঠান্ডা চাই চুমুক দিলাম, গলা ভেজানো জল। সে সময় আমার ফোনে কল এলো। ওপাশের মানুষটা আমার ভীষণ চেনা, আমার ঘরের মানুষ, আপন মানুষ। কল ধরে লাউড স্পিকারে দিলাম। হ্যালো। হ্যাঁ বলুন, কি করছো? রোগী দেখছি। আজ তাড়াতাড়ি আসবে কেমন? আমিও ছুটে নিয়েছি। চিত্রাপাড়ের ওখানে মেলা বসেছে, আমরা ঘুরতে যাব কিন্তু। আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন? তোমায় শুভ্র পরি লাগবে, আর চুলে গাজরা দিতে ভুলো না। আমি হাসলাম, বললাম আসবো একটু পরে, আপনিও পাঞ্জাবি পরবেন। মেঘু শুনো। হ্যাঁ বলুন। ভালোবাসি, অপেক্ষায় রইলাম। ফোনটা কেটে আমি আইমান সাহেবের দিকে তাকালাম। উনি আমার আর আমার স্বামী মাহুদির কথোপকথন শুনছেন। বললেন, আমি খুব লজ্জিত ম্যাম। আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তা কি ক্ষমার যোগ্য? আপনি অনন্যাকে সময় দিন। ছুটির দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান। তাকে কিছু হাত খরচ দিবেন, যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবে। অনন্যার যত্ন নিন। পারলে বাসায় একজন সাহায্যকারী রাখুন। অনন্যার সাথে মন খুলে কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনন্যা পছন্দ করে এমন কিছু করুন, তার পাশে থাকুন। পারলে দুজনে হাওয়া বদল করে আসুন। অনন্যার মনের রাগ, অভিমান, অভিযোগ প্রকাশ করার অধিকার দিন। আইমান সাহেব স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর, শান্তির। এতে হারাম নেই, বাধাও নেই। বিশ্বাস, সম্মান, ভালোবাসা একটি সম্পর্কে জরুরি। কেবল সৌন্দর্যের মায়ায় পড়লে চলে না, ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরের প্রেমে পড়ুন। দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন। একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে আর ঠিক হবে না। মনে রাখবেন, ভাঙা আয়না জোড়া লাগালেও দাগ রেখে যায়। গায়ে কাটা বিঁধে গেলে তা বের করলেও ক্ষত রয়ে যায়। আইমান সাহেব শুনল, তাড়াহুড়ো করে উঠে গেল অনন্যার কাছে। আমিও বের হলাম কেবিন থেকে। মাহুদি বোধহয় অপেক্ষা করছে। আইমান বাড়ি গিয়ে বেল বাজালো। অনন্যা শাড়িতে হাত মুছে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আইমান হাতের গাজরাটা অনন্যার দিকে বাড়িয়ে দিল। অনন্যা বিস্মিত চোখে তাকালো। গত কয়েক মাস এসব সে দেখেনি। আইমান বলল, অনু চলো কোথাও ঘুরতে যাই। কতদিন হলো বলো তো আমরা ঘুরতে যাই না? অনন্যা খুশি হলো বোধহয়, অভিমান চড়া হলো। ব্যক্তিত্ব টেনে আনলো। পরক্ষণেই বলল, বাসায় অনেক কাজ, কোথাও যাওয়া সম্ভব নয়, তুমি বন্ধুদের সাথে যাও। তাচ্ছিলের সাথে বলল, আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে। কাজের লোক আসবে কাল থেকে। আজ থেকে আমি তোমার সেবা করব অনু। যা করেছি ভুলে যাও, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অবহেলা করেছি, তোমার যত্ন নেইনি। আমি স্বামী হিসেবে ব্যর্থ। আমি লজ্জিত অনু, আর এমনটা হবে না। আমি আদর্শ স্বামী হব, কথা দিচ্ছি। অনন্যা কাঁদল। এটা বোধহয় সুখের কান্না। নিজের জীবনের পাওয়া আনন্দ সে আবার পেল। অনন্যাকে ধরে আইমান বাইরে নিয়ে এসে বলল, কাল থেকে এক সাহায্যকারী আসবে। সেই বাড়ির সব কাজ করবে, আর তার সাথে মায়া টুকটাক কাজ করে দিবে। আমার বাচ্চাটাকে সামলাবে, আর আম্মু তুমি দাদির সেবা করবে। অনন্যাকে এবার নিজের মতো করে বাঁচতে দাও, নিজের স্বাধীনতায় বাঁচতে দাও। মা বাবা ত্যাগ করে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে, ওকে একটু নিজের মেয়ে ভাবো। এর 2 মাস পরে আইমানের সাথে আমার দেখা।
হুট তোলা রিক্সা চড়ে দুজনে কোথাও যাচ্ছিল। অনন্যা মেয়েটি দেখতে সত্যিই চমৎকার। তার এই সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে। এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অপূর্বই না লাগছিল। আমি তাকিয়েছিলাম দুজনের দিকে। আইমানের কাছ থেকে সব শুনলাম, সব কিছু ঠিক হবার গল্প শোনাল। দুজনেই ধন্যবাদ দিল আমায়। আমি দোয়া করে দিলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক এতই ঠুনকো নাকি? গল্প পরিবর্তন, লেখনীতে বৃষ্টি শেখ। আমরা যতই বলি রূপের থেকে অন্তর দেখা উচিত, আসলে কিন্তু কথাটা সঠিক নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথাও বলেছিলেন, রূপে কেনা মুগ্ধ হয়, তবে সেটা মুগ্ধতা অবধি সীমিত রাখা উচিত। রূপ দেখে নয়, অন্তর দেখে ভালোবাসলে আজীবন থাকবে। সংসারে কেবল একজনের উপর দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে বিলাসিতার জীবন আশা করা যায় না। সংসার সকলের দায় দায়িত্ব সামঞ্জস্যভাবে পালন করাই উচিত। তাহলে সংসার অনেকটা সুখের হয়, গোছানো হয়। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি পরবর্তী গল্প নিয়ে ঠিক রাত 9টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।